কসবার ভাগ্য কি শুধুই কয়েকজন নেতার হাতে, নাকি এর পেছনে ডেটা, স্ট্র্যাটেজি আর সুশাসনের একটা গভীর নকশা কাজ করে? চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি নির্বাচনকে শুধু একটা ভোটের লড়াই হিসেবে না দেখে কিভাবে ডেটা ইঞ্জিনিয়ারিং দিয়ে কসবার জন্য একটা মজবুত ভবিষ্যতের ভিত তৈরি করা যায়। তো আমরা কিভাবে এগোবো? আমাদের এই বিশ্লেষণ 5টা ধাপে এগোবে। প্রথমে আমরা কসবার মাটির কথা শুনব, একেবারে আসল পরিস্থিতিটা বুঝব। তারপর আমরা কিছু সংখ্যা দেখব, একটা ইলেকট্রাল এক্সরে করা যাক। এরপর দেখব মানুষ যে রায়টা দিয়েছে তার আসল কারণটা কি। চতুর্থত একটা ভালো শাসন ব্যবস্থার ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। আর সবশেষে সেই ব্লুপ্রিন্টকে বাস্তবে রূপ দেওয়ার ফাইনাল প্ল্যানটা কি হবে সেটাও দেখে নেব। যে কোনো স্ট্র্যাটেজি বানানোর আগে মাটির গন্ধটা বোঝা খুব জরুরি। তাই আমাদের প্রথম ধাপ হল কসবা, মাটির স্পন্দন। কারণ সংখ্যার পেছনে যে মানুষগুলো আছে, তাদের প্রতিদিনের জীবন, তাদের আশা হতাশা, এগুলো না বুঝলে কোনো পরিকল্পনাই কিন্তু সফল হবে না। কসবা কিন্তু 100% শহুরি এলাকা, যেখানে প্রায় 3.5 লক্ষ মানুষের বাস। এর মানে হল এখানকার মানুষের চাহিদা, তাদের সমস্যা সবই গ্রামের থেকে একদম আলাদা। 2011 সালের সেন্সাস যদি দেখি, এখানে প্রায় 75 থেকে 80% হিন্দু, প্রায় 20% মুসলিম আর 10%-এর কিছু বেশি তপশিলি জাতির মানুষ থাকেন। এই ডেমোগ্রাফিটা কিন্তু ভোটের অঙ্কে একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এই সংখ্যাগুলোর আড়ালে আসল গল্পটা কি? আসল গল্পটা হলো রোজকার জীবনের লড়াই। ধরুন অ্যাক্রোপলিস মলের কাছে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, রাস্তাঘাট ভাঙা, এলাকার ছেলেমেয়েদের জন্য ভালো চাকরির সুযোগ কম, আর তার উপর চালের দাম বাড়ছে। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু ভোটারদের মনে প্রভাব ফেলে, আর এই প্রভাবটাই ভোটের বাক্সে গিয়ে পড়ে। চলুন এবার সংখ্যাগুলো দেখি। আচ্ছা, এবার আমরা একটু ডেটার গভীরে ঢুকব। 2016 থেকে 2024 পর্যন্ত ভোটের প্যাটার্নগুলো বিশ্লেষণ করে আমরা দেখব কসবার রাজনৈতিক হাওয়া ঠিক কোন দিকে বইছে। চলুন নির্বাচনী এক্সট্রা রিপোর্টটা দেখা যাক। দেখুন 2021-এর ফলটা কিন্তু কসবার রাজনীতির খেলাটাই পুরো ঘুরিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,21,000 ভোট, আর বিজেপি প্রায় 57,000 ভোট পেয়ে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে। 2016-র সঙ্গে তুলনা করলে দেখবেন বামেদের ভোট শেয়ার অনেকটা কমেছে, আর সেই ভোটের একটা বড় অংশই বিজেপির দিকে গেছে। এর ফলে কি হলো? লড়াইয়ের ময়দানটাই বদলে গেল। আগে যেটা ছিল তৃণমূল বনাম বামেদের লড়াই, সেটা এখন একদম পরিষ্কারভাবে তৃণমূল বনাম বিজেপির লড়াই হয়ে দাঁড়িয়েছে। মানে লড়াইটা এখন আর ত্রিমুখী নয়, একদম দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। আর এই দাপটটা শুধু বিধানসভাতেই থেমে থাকেনি। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রেও 2019-এর তুলনায় 2024-এ তৃণমূলের জয়ের মার্জিন কিন্তু আরও বেড়েছে। প্রায় 1,55,000 থেকে বেড়ে 1,87,000 হয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু ভাবার মতো, ভোট দেওয়ার হার কমছে। 2011 থেকে 2021-এর মধ্যে ভোটার টার্নআউট প্রায় 4.5% কমে গেছে। মানুষ কেন ভোট দিতে কম আসছেন? আমাদের সংবিধান তো প্রত্যেক নাগরিককে সম্মান আর দায়িত্বের সাথে নিজের মতামত জানানোর অধিকার দিয়েছে। এই কম অংশগ্রহণ কি সেই অধিকারের প্রতি একটা উদাসীনতার ইঙ্গিত দিচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। আচ্ছা, ফল তো দেখলাম, কিন্তু এমনটা হলো কেন? এবার আমরা ফলাফলের কি থেকে সরে গিয়ে কেনর দিকে ফোকাস করব। মানে ভোটারদের এই সিদ্ধান্তের পেছনে আসল কারণগুলো কি কি সেগুলো খুলে বের করব। বর্তমান বিধায়ক আহমেদ জাভেদ খানের দিকে যদি তাকাই, তাহলে দুটো দিকই দেখতে হবে। একদিকে ওনার জোরের জায়গা হলো উনি 3 বারের এমএলএ, একজন সিনিয়র নেতা, আর ওনার একটা শক্ত ভোট ব্যাংক আছে। আবার অন্যদিকে দুর্বলতাগুলো কিন্তু চোখে পড়ার মতো, যেমন দলের ভেতরের কোন্দল, সিন্ডিকেট বা দুর্নীতির অভিযোগ, আর পরিকাঠামো উন্নয়নে তেমন কোনো বড় কাজ দেখাতে না পারা। এর বিপরীতে বিজেপির প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খানের শক্তি ছিল তার ডাক্তারের স্বচ্ছ ভাবমূর্তি আর তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা। উনি 91 আর 92 নম্বর ওয়ার্ডের মতো বামেদের পুরনো দুর্গেও ভালো ফল করেছিলেন। আর এখানেই কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কিছু ভোটার আছেন, যেমন ধরুন তৃণমূলের কিছু হতাশ কর্মী বা নমশূদ্র ও উর্দুভাষী মুসলিমদের একটা অংশ, যারা হয়তো চুপচাপ, কিন্তু ভোটের দিন তাদের সিদ্ধান্তই আসল খেলাটা ঘুরিয়ে দিতে পারে।
খুব সুন্দর একটা কথা আছে, একজন ভোটারের সিদ্ধান্ত হল তার যন্ত্রণা আর আশার এক জটিল হিসাব। এই যন্ত্রণার আশার হিসাবটাই এখন আমরা বুঝব। চলুন দেখি কোন কোন যন্ত্রণাগুলো ভোটারদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই যে মানুষের মনে ক্ষোভ জমে, তার কারণগুলো কি কি? প্রথমত, দুর্নীতি। সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ মানুষের বিশ্বাসে আঘাত করেছে। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগ দুর্নীতি। এটা বিশ্বাসযোগ্যতার একটা বড় সংকট তৈরি করেছে। তৃতীয়ত, নিরাপত্তা। ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলো মানুষের মনে একটা ভয় তৈরি করেছে। এর সাথে সিএএ, অনুপ্রবেশের মতো বিষয়, আর অবশ্যই বেকারত্বের সমস্যা তো আছেই। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানও তো লাগবে। আর সেই সমাধানেরই একটা রূপরেখা হলো এই চতুর্মুখ মতবাদ। এটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা শুধু রাজনীতির কথা বলে না, আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের সাথেও মেশে। নামটা শুনেই বুঝতে পারছেন এর 4টে দিক আছে। শিবের কাজ যেমন ধ্বংস করা, সেরকমই এই কৌশলের প্রথম কাজ হল দুর্নীতি, সিন্ডিকেট আর কাটমানির সংস্কৃতিকে ধ্বংস করা। বিষ্ণুর কাজ রক্ষা করা, তাই দ্বিতীয় কাজ হল কেন্দ্রীয় সরকারের ভালো প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। ব্রহ্মার কাজ সৃষ্টি করা, তাই তৃতীয় কাজ হল উন্নয়নের একটা নতুন পজিটিভ দিশা তৈরি করা। আর মা দুর্গার কাজ রক্ষা করা, তাই চতুর্থ স্তম্ভ হল নারী সুরক্ষা আর সব মানুষের অধিকার রক্ষা করা। বড় স্ট্র্যাটেজি তো হল, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে তাদের ভাষায় কথা বলতে হবে। যেমন মতুয়া আর নমশূদ্রদের কাছে অনুপ্রবেশ বিরোধী বার্তা পৌঁছানো, দলিতদের জন্য কল্যাণ তহবিল বা স্কলারশিপের কথা বলা, মুসলিমদের বিভাজনের রাজনীতির বদলে চাকরি আর ঘরের কথা বলা, মহিলাদের জন্য সুরক্ষা আর যুবকদের জন্য চাকরির সুযোগ তৈরি করা, প্রত্যেক গোষ্ঠীর জন্য নির্দিষ্ট বার্তা। এতক্ষণ তো আমরা প্ল্যানিং নিয়ে কথা বললাম, এবার আসা যাক আসল কাজে, মানে এক্সিকিউশনে। একটা ভালো পরিকল্পনাকে মাঠে নেমে সফল করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে, চলুন সেটাই এবার দেখি। এটা শুধু কথার কথা নয়, এটা একটা চুক্তি, জনগণের সাথে করা একটা চুক্তি। দেখুন, প্রত্যেকটা কাজের জন্য বাজেট কত, সময়সীমা কত, আর তার ফলে ঠিক কতজন মানুষ উপকৃত হবেন সব বলা আছে। যেমন 3 বছরে 150 কোটি টাকায় 10,000 নতুন বাড়ি, বা 2 বছরে 100 কোটি টাকায় ফ্লাইওভার আপগ্রেড। এটা হলো পরিমাপযোগ্য উন্নয়ন, যার হিসাব মানুষ চাইতে পারবে। আর এই পুরো প্রক্রিয়ায় ডেটা ব্যবহার করার একটা বড় দায়িত্ব আছে। দেখুন, মানুষের তথ্য কোনো পণ্য নয়। ভারতের ডিপিডিপি আইনও তাই বলে যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য তার অনুমতি নিয়েই ব্যবহার করা উচিত, আর সেটাও ভালো কাজের জন্য। লক্ষ্যটা হলো মানুষকে বোঝা, তাদের ভালো পরিষেবা দেওয়া, তাদের তথ্যের অপব্যবহার করা নয়। এটা সম্মানের ব্যাপার। ম্যাচ জেতার জন্য শেষ ওভারটা যেমন জরুরি, নির্বাচনের জন্যও শেষ 30 দিন ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। একটা শক্তিশালী গ্রাউন্ড গেমের জন্য এই 5টা কাজ করতেই হবে। ডেটার ভিত্তিতে প্রার্থী ঠিক করা, বাড়ি বাড়ি গিয়ে নিবিড় সমীক্ষা চালানো, সমমনা দলগুলোর সাথে জোট করা, পোলিং এজেন্টসদের ঠিকমতো ট্রেনিং দেওয়া, আর একটা শৃঙ্খল সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালানো। সবশেষে একটা কঠিন প্রশ্ন সামনে আসে, এবং এর উত্তরটা আবেগের বশে নিলে চলবে না, নিতে হবে তথ্যের ভিত্তিতে। জুন 2025-এর মধ্যে ঠিক করতে হবে, পুরনো পরীক্ষিত মুখকেই রাখা হবে নাকি একজন নতুন শক্তিশালী প্রার্থীকে সামনে আনা হবে। এটাই হলো আসল দায়বদ্ধতা। কারণ দিনের শেষে রাজনীতির আসল উদ্দেশ্য কিন্তু শাসন ব্যবস্থা চালানো, আর সেই লক্ষ্যে পৌঁছনোর রাস্তাটা তৈরি হয় ডেটা দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে, আর মানুষের প্রতি একটা অটুট বিশ্বাস দিয়ে। এটাই এই পুরো আলোচনার সারমর্ম। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।